আর্জিকর, এই আর্জি কথাটা কোথেকে আসতো? আর্জি কথাটার নাম কি? একটা ভদ্রলোকের নাম, তার নাম হচ্ছে রাধা গোবিন্দ কর। রাধা গোবিন্দ কর তিনি কে ছিলেন? একজন ডাক্তার ছিলেন। বিদেশ থেকে ওই সময় 1857 সালে বিদেশ থেকে এমন ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছিলেন, ব্রিটিশদের সাথে একটা সাইকেল নিয়ে একটা ব্যাগে ছোড়া নিয়ে বেলগেছিয়া দমদমে বাড়ি বাড়ি ঘুরতেন। ঘুরে তিনি মানুষকে পথ করেছেন। খুব বড় লোকের ঘরের ছেলে। বড় লোকরা কলকাতা আগে ছিল, বড় লোকদের একটা নিমন্ত্রণ করার পদ্ধতি ছিল, বড় লোক ছাড়া করতো না। সেখানে নিমন্ত্রিত গেলেই ভিক্ষা করতে বলতো আমি হাসপাতাল বানাবো, এবং সেই হাসপাতাল কয়েক হাজার টাকার বিনিময়ে আর্জি করে জমি কিনেছিলেন। তারপর তিনি স্বপ্ন দেখলেন শুধু হাসপাতাল না, আমার এখানে ডাক্তার তৈরি করতে হবে। আসলে আরজিকর হাসপাতাল শুধু না, আর আরজিকর মেডিকেল কলেজের হাসপাতাল। মেডিকেল কলেজ মানে কি দেখবেন, যেমন অধ্যক্ষ কথাটা আসছে কেন, কলেজে তো অধ্যক্ষ থাকে, যেহেতু মানে ডাক্তারকে কলেজের মতো পড়াশোনা করা হয়, অধ্যক্ষ মানে করা হয়। এশিয়া মহাদেশের প্রথম বড় হাসপাতাল আমাদের আরজিকর। সেই আরজিকরে যে সারা পৃথিবীর কাছে কিরম কলঙ্কিত হবে যাচ্ছেন, সেই আরজিকরকে ভাঙছেন। কি ভাঙছেন? বিজেপি জাতীয় পতাকা দিয়ে, আর সিপিএম ডিআইএফ এর, আমি একসময় ডিআইএফ এর বড় পদে ছিল, ডিআইএফ এর সাদা পতাকা দিয়ে ভাঙা হচ্ছে। একদিকে জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে, একদিকে দিয়ে হচ্ছে আরজিকরকে ভাঙছে। একটা হাসপাতাল তৈরি করতে কিরম লাগে, আমি ছোটখাটো দায়িত্বে আছি, আমার 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে ডায়ালিসিস পেয়েছি। একটা হাসপাতালের দাম কত? যদি কেউ ভেঙে যায়, 40 জন মানুষ হয়, তাহলে বুকের ব্যথা। আমার সন্তানকে মারলে আমার যা লাগবে, আমার বাড়িতে একটা ইট মারলে আমার যা লাগবে, তার থেকে আমি যদি বিরোধীও করে যে একটা ইট মারে, তো যদি নামপুর হাসপাতালে একটা ইট মারে, আমার তৈরি করা কোনো সম্পত্তিতে একটা ইট মারে, তার সামাজিক রাখবে কেন? ওই সম্পত্তির সঙ্গে আমার রক্তের সম্পর্ক হয়ে যায়। রক্ত সম্পর্ক আসলে মানুষকে আমরা এগুলো আমাদের বুঝাতে হবে, ভাবতে হবে। আমরা ফিল্ডে থাকবো, আর একা ফিল্ডে থাকবো। উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, আমরা উই ওয়ান্ট সার্ভিসও চাই। আমরা মানুষকে পথের নির্দেশটাকে এগিয়ে নেবো, এই কথাটাকে বলে বিষয়টাকে করবো। আমরা সবাইকে নিয়ে চাই যে শান্তি শৃঙ্খলাভাবে করবো, 27 তারিখে অভিযান করবো, অমুক তারিখে অভিযান করবো, রাজনৈতিক ক্ষমতাটাকে লুটবো। একটাই নাকি এজেন্ডা, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। তাই কই তুমি তো যখন ওই অন্য জায়গায় বসেছে, তখন প্রধানমন্ত্রী পদত্যাগ চাওনি, এবং তুমি হাই চপ্পল নিয়ে বিক্রি, হাই চপ্পলে মুখ্যমন্ত্রী হাই চপ্পল করাটা অন্যায়, সহজ সরল জীবন করা অন্যায়। আমি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ছিলেন নীতিন চক্রবর্তী, তিনি খুব সরল জীবন করতেন। তারপরে যদি কেউ সরল জীবন করে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ অস্বীকার করতে পারবে না। এখনো তিনি ওই বাড়িতে থাকেন, পুলিশ বলেছে ম্যাডাম থাকবেন না, থাকেননি। যদি বলে, আমাকে বলে ভরণ করেন, ভরণ করে থাকুন। আমাকে যদি বলেন ভরণ করতে, আমি ভালো পাঞ্জাবি ছাড়া বেরোতে পারবো।